এর বেশি আমি হার যেতে পারবো না। 12 ঘন্টা হয়ে গেল, খালি পেটে সেই থেকে হেঁটে যাচ্ছে। শুধু 12 ঘন্টাই হয়েছে তো, কেউ বিশ্রাম নেবে না এখন, সবাই চুপচাপ চলো। না সাহেব, যদি এখন আমরা মন থেকে চাইও তাও আমাদের পা চলবে না সাহেব। আমাদের মুখ চেয়ে সাহেব, আমাদের একটু বিশ্রাম নিতে দিন। যারা যারা নিজেদের পাকে বিশ্রাম দিতে চাও তাদের পা গুলো আমি আমার গুলি দিয়ে ঝাঁঝরা করে দেবো। চলো এখান থেকে। সাবধানে 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 রিচা ম্যাডাম। রিচা নিজের খেয়াল রাখতে জানে, তোমাকে অত মাথা ঘামাতে হবে না, বুঝতে পেরেছো? হা করে না থেকে চলো, হা করে দেখছো কি? চলো। পেয়ে গেছি। তোমরা প্রত্যেকে আমাকে অনেক সাহায্য করেছো, এবার প্রস্তুত হয়ে যাও নিজেদের পুরস্কারের জন্য। রণবীর, এটা তুমি কি করলে? এদেরকে এদের সততার পুরস্কার দিলাম আমি। এটা কি ধরনের পুরস্কার রণবীর? এবার আমি তোমাদের প্রাপ্য পুরস্কার দেব। এবার আমি অমর হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন আর মন খুলে জিনিসপত্র কিনে আপনারা নিলামকে সার্থক করেছেন। এবার সময় এসেছে নিলামের শেষ পর্বের। অধীর আগ্রহে বসে আছেন যে বস্তুটির জন্য, এবার তার নিলাম। বন্ধুগণ, কয়েকশো বছর আগে কিছু স্প্যানিশ আর পর্তুগিজ লোক ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করতে। এই ডায়েরি সেই সময়ের সেই দিনের। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ডায়েরিতে কি লেখা সেটা আমিও জানি না। আমি তো দূরস্থ, পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র ডায়েরির মালিক ছাড়া। এই ডায়েরিটি স্প্যানিশ ব্যবসায়ী জনসন ব্যাংলারে বেশ কয়েক বছর আগে মিস্টার রাঘব এই ডায়েরিটি একটি নিলাম থেকে কিনেছিলেন, আর আজ ওনার নাতি মিস্টার সুনীল পুনরায় নিলাম করছেন। মিস্টার সুনীল, আপনি কি জানেন এই ডায়েরিতে কি লেখা আছে? আগে না। তাহলে এই ঐতিহাসিক ডায়েরি আপনি নিলাম করছেন কেন? নিজে পড়েই জেনে নিন। আমার এতে কিছু যায় আসে না যে এই ডায়েরিতে কি লেখা রয়েছে কি নেই। আমি তো শুধু টাকা চিনি, শুধু আর শুধু টাকা। তো চলুন এখন আমরা নিলাম শুরু করি। নিলাম শুরু করছি 10 লক্ষ টাকা থেকে। 20 লাখ। 20 লক্ষ। আর কেউ? 30 লাখ। 30 লক্ষ, দারুণ ব্যাপার। আর কেউ আছেন 30 লক্ষের বেশি? 40 লাখ। 40 লক্ষ। 50 লাখ। আরে বাহ, 50 লক্ষ পর্যন্ত পৌঁছে গেছে এর মূল্য। আর কেউ আছেন 50 লাখের বেশি? 50 লক্ষ 1, 50 লক্ষ 2। 1 কোটি। আরে বাহ, একেই বলে মূল্যবানের মূল্য বোঝা, যে 50 লক্ষের জিনিসকে 1 কোটিতে নিয়ে গেছেন। 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। 1 কোটি টাকার চেক আমি আগেই আপনাদের অফিসে জমা করে দিয়েছি। এই ডায়েরিটা আগামী 1 ঘন্টার মধ্যে আমার বাড়ি পৌঁছে যাওয়া চাই। তুই জানিস না যে তুই ডায়েরি নয়, নিজের মৃত্যু কিনে নিলি। মৃত্যু। ও নো, আমার জল শেষ হয়ে গেছে। আরে তোদের কারোর কাছে জল আছে ভাই? আরে ভাই, আমার জল তো বিকেলেই শেষ হয়ে গেছিল। আরে তো বলবি তো আগে আমাকে, আর একটু জল ভরে নিতাম। এভাবেই শুয়ে পড় ভাই, আমরা সকালবেলায় তো বেরিয়ে যাচ্ছি। আরে জল না খেলে আমি ভুতুরে স্বপ্ন দেখি। অনিকেত,
এই ভুতুরে স্বপ্ন আর জলের মধ্যে কি কানেকশন ভাই? জানি না, তবে আমায় জল খেতে হবে ভাই। তুই আর শুধরবি না, ঘুমিয়ে পড়। আরে তোরা বুঝতে পারছ, তিনজনই কুম্ভকর্ণ। এই ম্যাপটা অনুযায়ী পুকুরটা দেখছি এখান থেকে বেশ দূরে রয়েছে। তেষ্টা মেটাতে গেলে তো পুকুরে দেখছি যেতেই হবে আমাকে। জলের শব্দ পাচ্ছি, মনে হয় পুকুর আশেপাশেই কোথাও রয়েছে। এই নকশাও এটাই বলছে যে পুকুর আশেপাশেই রয়েছে। বাঁচাও, বাঁচাও! আরে চেঁচাচ্ছে কে? আরে আরে এই অনিকেত কোথায় চলে গেল? এটা ওর চিৎকার নয় তো? অনিকেত! 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 এ আবার, এ তো মরে গেছে। কি? আমাদের কে মারছে? পালাও, পালাও, পালাও! মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এসব কি করে হলো? স্যার, কালকে রাতে অনিকেত বাইরে এসেছিল জল খাওয়ার জন্য, সেই কারণে ওকে কেউ মেরে ফেলে। আর স্যার, আমাদের সাথেও তো মারপিট হয়েছিল। কতজন ছিল? স্যার খুব অন্ধকার ছিল, হঠাৎ করে হামলা হয়েছিল, তাই ভালো করে সবটা বুঝতে পারিনি। স্যার, আমাদের বন্ধু সৌরভ কালকে রাত থেকে ওকে পাচ্ছি না। কালকে রাতে ও আমাদের থেকে হারিয়ে যাওয়ার পর আমার তো ভয় লাগছে যে ওরা অনিকেতের মতন সৌরভকেও। ভয় পেও না, সৌরভকে আমরা ঠিক খুঁজে বের করব। চলো খুঁজে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। তুমি ঠিক আছো তো? আরে আরে, ওপরে এসো, ওপরে এসো, এসো। শোনো, প্লিজ এদিকে এসো, এদিকে। সৌরভ, তুই ঠিক আছিস তো? আচ্ছা তোমরা এটা বলো যে তোমাদের কাউকে সন্দেহ হচ্ছে? স্যার, ওইটা মনে হয় বাইকওয়ালার কাজ। বাইকওয়ালা? কোন বাইকওয়ালা? স্যার, সেই বাইকওয়ালাই যে আমাদের কাল বিকেলে হুমকি দিচ্ছিল। আরে আমি তো তোকে বলেছিলাম না সেদিনকে? আরে কালকের কথা মনে আছে তোদের? এ সব থেকে বেশি পাঙ্গা নেয়। এ আবার কি চাই বস? কিছু দরকার নাকি? হ্যাঁ চাই, আমি চাই তোমরা সবাই সুরক্ষিত থাকো। সুরক্ষিত? এই জায়গাটি খুব ভয়ানক। নিজের নিজের বাড়ি ফিরে যাও, আর এতেই তোমাদের সবার ভালো তুই হবে। আমাদের হুমকি দিচ্ছিস? হুমকি ভাবো, আদেশ ভাবো, আর অনুরোধ ভাবো। যা ভাবার ভেবে নাও। আমার দায়িত্ব তোমাদের সচেতন করা, যা আমি করে দিলাম। আর এখন মৃত্যুর কাছে যাওয়ার এতই যদি শখ, তাহলে তোমরা যাও। স্যার ও হয়তো প্রায় 100 কিলোমিটার আমাদের পিছু নিয়েছিল, আর আমরা যে ধাবায় দাঁড়িয়েছিলাম স্যার ও ওইখানেই দাঁড়িয়েছিল। আর ওই লোকটার মুখ তোমাদের মনে নেই, তাই তো? না স্যার, ও এক মুহূর্তের জন্য আমাদের সামনে হেলমেট খোলেনি। আরে ধাবাতে খাওয়ার সময় তো হেলমেটটা খুলেছিল। ধাবায় গিয়ে জিজ্ঞেস করো তো, যদি সে কিছু বলতে পারে। ঠিক আছে, এই তোমরা আমাদের সাথে এসো। স্যার, রক্ত, রক্ত লেগে আছে। মানে এখান থেকে যে পালিয়েছিল সে আহত ছিল। স্যার কিন্তু রক্ত খুব বেশি নেই, যেই হোক না কেন তার খুব বেশি আঘাত লাগেনি। স্যার, এই দেখুন, টেনে নিয়ে যাবার চিহ্ন আছে। তার মানে ওই ছেলেগুলো ছাড়াও এখানে আরো কেউ ছিল। তার মানে অপরাধীরা ওকে মেরেছে আর এখান থেকে টানতে টানতে নিয়ে গেছে। স্যার এই রাস্তা তো সোজা মেন রোডে গিয়ে ওঠে, তার মানে যেই অপরাধী হোক না কেন তার এই জঙ্গল আর রাস্তা সম্পর্কে পুরো নলেজ ছিল। হ্যাঁ, সেই জন্য অপরাধীরা রাতেও এখানে পৌঁছতে কোনো ভুল করেনি। আচ্ছা, এই টায়ারের চিহ্ন কোনো বড় গাড়ির বলে মনে হচ্ছে। 8.5 ইঞ্চি। স্যার এটা তো লেসকট গাড়ির চাকা মনে হচ্ছে, কারণ এত চওড়া টায়ার শুধু ওই গাড়িতেই থাকে। তার মানে অপরাধীরা গাড়ি করেই পালিয়েছে।
তাহলে ওই বাইকওয়ালা সে তো গাড়ি করে আসেনি, কারণ ও হেলমেট পরেছিল। একটা কাজ করো, সামনে যে চেকপোস্ট পাবে ওখানে গিয়ে খোঁজ করো যে এই লেসকট গাড়ি ওখান থেকে গেছে কিনা। ইয়েস স্যার। ততক্ষণ আমি এখানে দেখছি আরো কিছু পাই কিনা। এইটাই সেই ধাবা যেখানে আমি আর আমার বন্ধুরা খেতে নেমেছিলাম। আরে আসুন আসুন স্যার, বসুন, গরম গরম জিনিস পাবেন। দেবো নাকি 5টা প্লেট মাখন দিয়ে? না, আমরা খাওয়ার জন্য আসিনি, আমরা সিআইডি অফিসার। সিআইডি অফিসার, কি হয়েছে স্যার? আপনার মনে আছে আমি আর আমার কিছু বন্ধু আপনার ধাবাতেই খেতে এসেছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে তো পড়ছে আমার, কিন্তু তোমার চোটটা কিভাবে লাগলো? কাল রাতে ওদের ওপর অ্যাটাক হয়েছিল, আর ওই অ্যাটাকের ফলে ওদের বন্ধু অনিকেত মারা গেছে। হে ভগবান, আজকাল হচ্ছেটা কি? সমাজটা দিনকে দিন কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমাদের সন্দেহ যে এই অপরাধে একটা বাইকার যুক্ত, যে কাল এখানে এসেছিল। কি বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ও ব্ল্যাক বাইকার স্যুট আর ব্ল্যাক হেলমেট পরেছিল। আমার খুব ভালো করে মনে আছে। ওর কাছে নলঞ্জন মডেলের বাইকও ছিল। একজন তো বাইকে করে এসেছিলেন। আচ্ছা, বাইকওয়ালার ব্যাপারে কিছু মনে আছে আপনার? এরকম দেখতে ও? স্যার সেটা তো আমার মনে নেই, হয়তো রামু বলতে পারবে। রামু, একটু এদিকে আয়। তুই ওনাদেরকে একটু বল না ওই বাইকের লোকটার ব্যাপারে। যখন ও হেলমেটটা খুলেছিল তখন ওকে এক ঝলকে আমি দেখেছিলাম। খুব অদ্ভুত লোক ছিল, খুব অদ্ভুত ব্যবহার করছিল ও। দেখো, তুমি ওকে নিশ্চয়ই দেখেছো, তোমার যা যা মনে আছে আমাদের জন্য ওর স্কেচ বানাও। আচ্ছা, হ্যাঁ ঈশিতা, ঠিক আছে, তুমি চেষ্টা চালিয়ে যাও। কি হলো শ্রেয়া? স্যার, সুরেশ নামের ছেলেটার এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা সুরেশকে নিশ্চয়ই পেয়ে যাব। যদি ওই গাড়িটা এই রাস্তা দিয়েই গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই টোল প্লাজা দিয়েই গিয়ে থাকবে। ঠিকই বলেছো তুমি। আরে ভাই, এখানে কালকে রাত্রি 3টে নাগাদ কোনো লেসকট গাড়ি বেরিয়েছে? জানি না স্যার, আমি তো দিনের বেলা শিফট করি, রাতে যারা শিফট করে তারা বিকেলে আসবে। আচ্ছা ভাই, এই যে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে এটা তো 24 ঘন্টা অন থাকে নাকি? হ্যাঁ স্যার। এটার ফুটেজ দেখতে পারি আমরা? স্যার আপনি, আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখতে পারেন, আসুন স্যার। এই দেখুন, ওই গাড়িটা রাত 2:55 সময় এই রাস্তা দিয়েই গেছে। মনে হচ্ছে তো ওই গাড়িটাই। একটু রিমাইন্ড করো, 1 মিনিট পজ করো। আরে না তো ড্রাইভারকে দেখা যাচ্ছে, না গাড়ির নাম্বার প্লেট। একটু জুম করো। এটা কি লেখা আছে? কারণ রেন্ট। কারণ রেন্ট? স্যার, দুয়ানীনগরে কারণ রেন্ট নামের একটা কোম্পানি আছে। এই গাড়িটা সেখান থেকেই ভাড়ায় নেওয়া হয়নি তো? স্যার, এই যে স্কেচ তৈরি হয়ে গেছে স্কেচ। এই লোকটাই কি সে? হ্যাঁ সাহেব, এরকমই কিছু একটা দেখতে ছিল। ঠিক আছে, আশেপাশের দোকান থেকে খোঁজ লাগাতে হবে, কেউ না কেউ তোকে নিশ্চয়ই দেখেছে। আচ্ছা দাদা, এই স্কেচটাকে ভালো করে দেখুন, একে কি দেখেছেন আপনি? না, একে আগে কখনো আমি দেখিনি এখানে। স্যার, যদি কিছু না মনে করেন ওই ছবিটা আমি একবার দেখতে পারি? আরে কাকা, এতে খারাপ ভাবার কি আছে, এই নিন। এটা কি করে হতে পারে? না, এটা হতে পারে না, হতেই পারে না, এটা অসম্ভব, অসম্ভব এটা। আরে আঙ্কেল, কি হতে পারে না? কি অসম্ভব? এটা কিছুতেই হতে পারে না। রণবীর ফিরে আসতেই পারে না। কাকা, এই লোকটার নাম রণবীর? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে খুব ভালো করে চিনি, কখনো ভুলবো না ওকে। আঙ্কেল, আপনি এই লোকটার ব্যাপারে যা কিছু জানেন আমাদেরকে সব খুলে বলুন। অনেক দিন আগের কথা, মোটামুটি 73 বছর আগের কথা। আমি যখন ছোট ছিলাম, একদিন রাতে আমি ওকে আমার বাবার সাথে কথাবার্তা বলতে দেখেছিলাম। মদন, আমার কথা শোনো, যদি তুমি আমাকে ওই পুকুরটা খুঁজতে সাহায্য করো তাহলে তোমার জীবনটাও কিন্তু সারা জীবনের জন্য বদলে যাবে। আমার জীবনটা যেমনই আছে খুব ভালো আছে, আপনি আমাকে এসব থেকে দূরে রাখলেই ভালো হয়। দেখো, এই এলাকাটাকে তুমি যতটা ভালো করে চেনো আর কিন্তু কেউ চেনে না। দেখো, তুমি আমাকে না করো না, আমার লক্ষ্যে একমাত্র তুমিই পৌঁছে দিতে পারো। এটা শুধু আমার স্বপ্নই নয়, এটা আমার জেদও। আপনি কিন্তু খুব ভুল দিকে এগোচ্ছেন রণবীর বাবু। আপনি যদি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যান তাহলে প্রকৃতি কিন্তু ছাড়বে না। ওই জায়গাটা অভিশপ্ত, আপনি জানেন? না জানি কত মানুষের প্রাণ গেছে ওই জায়গায়। ভুলে যান সব ব্যাপার।
তুমি কি নিজের স্ত্রীকে ভুলতে পেরেছো, যিনি এই মুহূর্তে হাসপাতালে রয়েছে, জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে? না তো, ঠিক সেভাবেই আমিও ভুলতে পারছি না। একবার ভাবো, যদি সত্যিই সেই পুকুরের জলে মৃত্যুকে হারানোর মতো ক্ষমতা থাকে, তাহলে তোমার স্ত্রীও এক নতুন জীবন পাবে। কি ভাবছো এত মদন? আমরা যদি একে অপরকে সাহায্য করি, তাহলে আমাদের ভবিষ্যৎটাই ভালো হবে। তাহলে বলো, তুমি রাজি? আচ্ছা, ঠিক আছে। এটা কি করে হতে পারে আঙ্কেল? আপনার কথা মতো আজ থেকে অনেক বছর আগে, মানে 1941-এ এই লোকটা যেরকম দেখতে ছিল আজও একই রকম দেখতে রয়েছে। হ্যাঁ, আমি সেই জন্যই বললাম যে অসম্ভব, এমন অলৌকিক কেমন করে হতে পারে। এই ঘটনার কারণে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। এর জন্য আপনি আপনার বাবাকে হারিয়েছিলেন? হ্যাঁ, আমার বাবাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে একটা পুকুরের ধারে নিয়ে গিয়েছিল। বলেছিল ওই পুকুরের জল পান করলে মানুষ চিরকালের জন্য অমর হয়ে যায়, সে আর কোনোদিন মৃত্যু হবে না, একই রকম থাকবে। এটা কিরকম পুকুর কাকা? আমার বাবা তো আর ফিরে আসেননি। হয়তো উনি ওই অদ্ভুত পুকুরটার কাছে যেতে পেরেছিলেন, আর সেই কারণে এখনো ওকে 73 বছর আগে যেমন দেখতে ছিল ঠিক তেমনই দেখতে রয়ে গেছে ওই রণবীর। আঙ্কেল, এসব কি কথাবার্তা বলছেন আপনি? এই সমস্ত ব্যাপার স্যাপার গল্পতেই শুনতে ভালো লাগে, রিয়েল লাইফে এসব সত্যি হয় না, বুঝলেন? আগুন ছাড়া কিন্তু কখনো ধোঁয়া ওঠে না বাবা। তোমরা বিশ্বাস নাই করতে পারো, কিন্তু ওই পুকুরের জলে নিশ্চয়ই কোনো শক্তি আছে, মৃত্যুকে পর্যন্ত যা আটকে দিতে পারে। স্যার, পুরো জঙ্গলটা খুঁজে দেখলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। এক মিনিট দাঁড়াও। ওই দেখো, এটা দেখে মনে হচ্ছে গর্তটা খুব রিসেন্টলি খোঁড়া হয়েছে। ভালো করে দেখো তো। ইয়ে স্যার। স্যার, এখানে কিছু একটা আছে স্যার। মাই গড, এটা তো অনেক বছরের পুরনো কঙ্কাল মনে হচ্ছে। স্যার, অপরাধী লাশ জঙ্গলে লুকিয়ে রাখে এটা তো জানা ছিল, কিন্তু প্রথমবার দেখলাম যে কোনো অপরাধী এত বছরের একটা পুরনো কঙ্কাল জঙ্গলে লুকোতে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, মাটি চাপা দিতে এসেছিল নাকি বের করতেন। গুড মর্নিং ডক্টর। হোয়াট ইজ সো গুড অ্যাবাউট দিস মর্নিং? এ আবার কি? খবর না নিলে অখুশি, আর খবর নিলে বিরক্ত। আরে এত কেন বিরক্ত হয়ে আছেন আপনি? আরে ভাই, যখন তুমি জানতে পারবে না যে অনিকেতের মৃত্যু কেমন করে হয়েছে, তুমিও এতটাই ঘাবড়ে যাবে। স্যার, নিশ্চয়ই কোনো হাতুড়ি বা কোনো লাঠি দিয়ে আঘাত করেছে। স্যার, এর আগেও আমরা এরকম কেস সলভ করেছি। কিন্তু নিখিল, প্রথমের কেসগুলোর সঙ্গে এই কেসটার পার্থক্য আছে, আর সেটা এই যে অস্ত্র দিয়ে অনিকেতের মাথায় আঘাত করা হয়েছিল সেই অস্ত্রটা 100 বছরের পুরনো। কি? 100 বছর পুরনো? হয়ে গেল বস, ঘাবড়ে গেলে তো? ভাই, অনিকেতের ক্ষত থেকে আমি লোহা আর কাঠের ছোট ছোট টুকরো পেয়েছি, আর এই টুকরোগুলো 100 বছরেরও বেশি পুরনো। লোহা আর কাঠের টুকরো? মানে হাতিয়ারটা এমন যাতে কাঠও আছে আর লোহাও আছে? হ্যাঁ, এসো আমি দেখাচ্ছি। এই দেখো, অনেকটা এরকম। কিন্তু স্যার, এত পুরনো একটা হাতিয়ার খুনি পেলো কোথা থেকে? হতে পারে বাপ ঠাকুরদার জিনিস বাড়িতে রেখে দিয়েছিল আর এখন বার করেছে কাজের জন্য। আর এখন আমি যদি বলি এই কঙ্কাল যেটা তোমরা নিয়ে এসছো, এই কঙ্কালটাও 100 বছরের বেশি পুরনো, তাহলে? মানে কতটা পুরনো এই কঙ্কাল? ঠিক যেমন ওই অস্ত্রটা 100 বছরের পুরনো, সেই রকমই এই কঙ্কালটাও 100 বছরের পুরনো। তার মানে মৃত ব্যক্তিও ব্রিটিশ আমলের লোক? আরে ব্রিটিশ আমলের নয়, একজন ব্রিটিশই। আর হ্যাঁ, এর হাড়গুলো আমাকে এই কথা বলছে যে এটা কোনো ইউরোপিয়ানের, এশিয়ানের নয়। 100 বছরের পুরনো অস্ত্র আর 100 বছরের পুরনো কঙ্কাল, তাও বিদেশি। আমি বুঝতে পারছি না এগুলো কেউ কোন কাজে ব্যবহার করতে পারে। এই ছবিটা ভালো করে দেখুন। এই সাদা রঙের লিস্কট গাড়িটা আপনার এখান থেকেই ভাড়া করা হয়েছিল? ক্ষমা করবেন স্যার, এই ছবিটাতে গাড়ির নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না, তার জন্য আমরা বলতে পারবো না যে গাড়িটা কে ভাড়া নিয়েছিল। আরে মশাই, অদ্ভুত কথা বলছেন। এটা তো আপনার কোম্পানিরই গাড়ি, তাই না? নাম্বার প্লেট না থাক অন্য কিছু দেখে তো বুঝতে পারবেন। স্যার, 100-র বেশি গাড়ি রয়েছে আমাদের কোম্পানিতে, আর এই মডেলের এই রঙের প্রায় 20টা গাড়ি আছে, তাই এইভাবে বলাটা সম্ভব নয় স্যার।
তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমাদের এটা বলুন যে এরকম সাদা রঙের লিস্কট গাড়ি কতজন লোক গত সপ্তাহে ভাড়ায় নিয়েছিল? 1 মিনিট স্যার। স্যার সব মিলিয়ে 7 জন আছেন যারা গত সপ্তাহে সাদা রঙের লেসকট গাড়ি ভাড়ায় নিয়েছিলেন। গুড। এবার আমাদের এই 7 জন লোকের সমস্ত ডিটেলস দরকার। ঠিক আছে স্যার। দেখা যাক কি খোঁজ খবর পাওয়া যায়। 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেল, বাকি রইল 2। এদের মধ্যেই একজন কেউ হবে যে কিনা এই কেসটার সাথে জড়িত। হ্যাঁ ফ্রেডি বাবু, কিন্তু সেজন্য রিসেপশনে কারো থাকার দরকার। এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ নমস্কার, বলুন। আমরা সিআইডি থেকে আসছি। অ্যাকচুয়ালি অমর নামের একটা লোকের খোঁজ করছি আমরা। ব্যাপারটা হলো এই যে ও সাদা রঙের একটা লেসকট গাড়ি ভাড়া করেছিল, আর নিজের অ্যাড্রেসের জায়গায় ও আপনার এই হোটেলের অ্যাড্রেস দিয়েছিল। তাই আমরা জাস্ট আ মিনিট। মিস্টার অমর, উনি তো কালকেই চেক আউট করে গেছেন। আচ্ছা, আপনারা আপনাদের রেকর্ডসের জন্য ওনার তো নিশ্চয়ই কোনো আইডি প্রুফ নিয়েছেন, লাইসেন্স, প্যান কার্ড কিছু দেখান একটু। ম্যাডাম, নিয়ে তো ছিলাম, কিন্তু আজ সকালেই আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভ ক্র্যাশ করে গেছে, আর তার সাথে সাথে সমস্ত ডেটা চলে গেছে। আই এম সরি ম্যাডাম। আচ্ছা, এই অমরকে দেখতে কেমন ছিল? ওর চেহারা ছবি কেমন ছিল? আপনারা 701 নাম্বার রুমের অমর স্যারের কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ রাজু, ওনার ব্যাপারেই। এদেরকে বলো। চেহারাটা কেমন ছিল? তা প্রায় ওই 5.5 ফুট লম্বা, আর হ্যাঁ ছোট ছোট করে কাটা চুল, আর গায়ের রং কালো ছিল। উচ্চতা 5.5 ফুট, ছোট চুল। তার মানে সিসিটিভি ফুটেজে আমরা যে লোকটাকে দেখেছিলাম সেটা অমর হতে পারে না, কারণ লম্বা ছিল আর ওর চুলও ছোট ছিল না। আচ্ছা, এই অমরের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল রুমে? হ্যাঁ স্যার, 2 জন দেখা করতে এসেছিল। ওদের মধ্যে একজনের নাম সঞ্জয় ছিল, আর দ্বিতীয় জন কিছু একটা হবে। আর স্যার কালকে ওরা মদ খেয়ে ঝগড়াও করেছিল। ঝগড়া? তুমি বলতে পারবে কি ব্যাপার নিয়ে ঝগড়াটা লেগেছিল? এটা তো আমি জানি না স্যার, মদ খেয়ে তো লোকে উল্টো পাল্টা বকে। কোনো এমন ব্যাপার যেটা তোমার মনে আছে, যেটা ওরা করছিল? কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, আশ্চর্য কি সব জিনিসের নাম বলেছিল, যেমন গাইতি, কুড়ুল, কোদাল। মানে এমন জিনিসপত্র যেগুলো মাটি খোঁড়ার কাজে লাগে। যাই হোক, এটা তো জানতে পারা গেল যে জঙ্গলে ওই মাটিটা আসলে খুঁড়েছিল কারা। যে ধরনের অস্ত্রের কথা ওই ওয়েটার বলছিল, তাতে তো এটাই মনে হচ্ছে যে এই সঞ্জয় একজন আর্কিওলজিস্ট। সঞ্জয় আর্কিওলজিস্ট, যে আমাদের সঙ্গে ওখানে পোঁথা লাশগুলো তুলতে গেছিল। নিশ্চয়ই বিশেষ কিছু আছে ওই লাশগুলোতে, না হলে কেউ এত বছর পর এত পুরনো মরা কেন তুলতে চাইবে? আর হয়তো অনেকে তোদের খুঁড়তে দেখেছিল, যার মূল্য ওকে ওর জীবন দিয়ে দিতে হয়। কিন্তু সেই বাইকওয়ালাটার কি হলো, যাকে কিনা ওই বুড়ো লোকটা চিনে ফেলেছিল? তার কথা অনুযায়ী তো সেই পুকুরে জল খেয়ে সে চিরদিনের জন্য অমর হয়ে গিয়েছিল। ফ্রেডি, এই পৃথিবীতে কেউ অমর হয় না। ওই বুড়োর নিশ্চয়ই কোনো না কোনো হাত আছে এই অপরাধে। স্যার, এই বাইকওয়ালার ব্যাপারে খুব অদ্ভুত একটা কথা জানতে পেরেছে। কেন? কি অদ্ভুত কথা জানা গেছে? দেখুন স্যার, এই পেপারের তারিখ 13 জুন 1941। তার মানে স্বাধীনতারও আগে? হ্যাঁ শ্রেয়া স্যার, এই লোকটা তখন থেকে ওয়ান্টেড। এই লোকটা সেই সময়ও কিছু মানুষকে খুন করেছিল। হুবহু ওই লোকটা? এটা কি করে হতে পারে? অভিজিৎ, যদি এটাই ধরে নিই যে 1941 সালে এই লোকটার বয়স 20 বছর ছিল, তাহলে হিসেব করলে আজকে দাঁড়াচ্ছে এর বয়স প্রায় 90-এরও ওপরে হবে। কিন্তু এত বছরের কোনো মানুষ এত ইয়ং কি করে দেখতে হয়? হ্যাঁ পঙ্কজ, ওকে ঠিক আছে স্যার। সঞ্জয় বাড়ির খোঁজ পাওয়া গেছে, ঘাটিপুরাতে থাকে। ঘাটিপুরা? মনে হচ্ছে সঞ্জয় আগে থেকেই আমাদের আসার খবর পেয়ে গিয়েছিল, তাই হয়তো পালিয়ে গেছে। পালিয়ে যাবেটা কোথায়? ভালো করে তল্লাশি নাও এই বাড়িটার, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ শ্রেয়া? স্যার এই দেখুন, সঞ্জয়ের পাসপোর্ট। এর কাছে তো অনেক দেশের ভিসা আছে।
মনে হচ্ছে ভদ্রলোকের ঘোরা বেড়ানোর খুব শখ ছিল। এই দেখো শ্রেয়া, এই চেকবুকটা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই লোকটা কোটি কোটি টাকা খরচা করেছিল মিউজিয়ামস আর নিলামের সামগ্রী কিনতে। দেখো, তার মানে সঞ্জয় খুব বড় লোক, আর আর্টের প্রতিও ভীষণ আকর্ষণ আছে। এখন ওর এই আকর্ষণ আর্টের প্রতি না অন্য কিছুর প্রতি সেটা তো সময়ই বলবে, কিন্তু একটা কথা তো নিশ্চিত, এই সঞ্জয় কাউকে খুঁজে বেড়াচ্ছে, এমন কোনো জিনিস যেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওকে টেনে নিয়ে বেড়াচ্ছে, প্রত্যেকটা মিউজিয়াম, প্রত্যেকটা নিলামের জায়গায়। স্যার, হ্যাঁ, আলমারির মধ্যে থেকে এই ডায়েরিটা পেলাম, লুকিয়ে রাখা হয়েছিল। দেখে তো মনে হচ্ছে এটা কোনো ঐতিহাসিক ডায়েরি হবে। কিছু তো বিশেষ ব্যাপার আছে এই ডায়েরিটার, বেশ একটু অন্যরকম দেখছে এই ডায়েরিটা। স্যার, হতে পারে এই ডায়েরিটা সঞ্জয় নিলাম থেকে কিনেছে। এক্ষুনি জানতে পারা যাবে, একটু হেল্প করো। ও, এটা তো ওই স্প্যানিশ শিপের ক্যাপ্টেনের ডায়েরি, যে তার প্রত্যেক যাত্রার কথা ডায়েরিতে লিখে রাখতো। এটা সেই ডায়েরিটাই। তার মানে এই ডায়েরিটায় ওই রহস্যময় ঝিলটার ব্যাপারে নিশ্চয়ই লেখা আছে। স্যার, তার মানে সঞ্জয়ও সেই রহস্যময় ঝিলটা খুঁজছিল, সেই জন্য ও এই সমস্ত জিনিস কিনেছে। হতে পারে শ্রেয়া, কিন্তু এটা যদি ওই ডায়েরিটাই হয় তাহলে ওই রহস্যময় ঝিলের নকশা, কোনো ম্যাপ, কোনো পথ নির্দেশ নিশ্চয়ই থাকবে এখানে। অদ্ভুত ব্যাপার, এই ডায়েরিতে তো কিছুই নেই দেখছি, কোনো নকশা, কোনো পথ নির্দেশ, কোনো রাস্তা, কিছুই নেই। কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত, এই রহস্যময় ঝিলটাকে খুঁজতে দুজন, অমর আর সঞ্জয়, একসঙ্গেই কাজ করছিল। তার মানে আমরা এই ঘরের মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই পাবো। তল্লাশি নাও ভালো করে। স্যার, স্যার এই দেখুন। কি ব্যাপার? সঞ্জয় নিজের সমস্ত পুরনো জিনিসের কার্বন ডেটিং করিয়েছেন, কোনো ডক্টর বীরেনের কাছ থেকে। কার্বন ডেটিং? তার মানে তো এটাই দাঁড়ায় যে সঞ্জয় তার প্রত্যেকটা জিনিসপত্র পরীক্ষা করে দেখতে চাইতো যেটা কত বছরের পুরনো। ও, তাহলে এটা হলো ডক্টর বীরেন। আর এই ফটোটা থেকে তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ইনি কলেজ লাইফে সঞ্জয়ের প্রফেসর ছিল। ও, তার মানে এই বীরেনেরও হাত থাকতেই পারে অমরের পাশাপাশি সঞ্জয়কে সাহায্য করার জন্য। ডক্টর বীরেন। এখন আবার কি এলো? আপনারা? আমরা সিআইডি থেকে আসছি, ডক্টর বীরেনের সঙ্গে দেখা করতে চাই। এক্ষুনি ডেকে দিচ্ছি স্যার। আপনারা ব্যাংক থেকে এসেছেন না? না স্যার, ওনারা সিআইডি থেকে এসেছে। সিআইডি? একে চেনেন আপনি? আগে না। কে মেরেছে একে? আমাদের জানা থাকলে এতক্ষণে অপরাধী গড়াদের পেছনে থাকতো। দেখুন, এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে, এই ব্যাপারে না হোক, কিন্তু অন্য ব্যাপারে আমাদের একটু সাহায্য করে দিন। আমি তো কিছু বুঝলাম না। আমি বোঝাচ্ছি, আপনি আমাদের ওই রহস্যময় ঝিলের ব্যাপারে বলুন, যেটা জল খেয়ে মানুষ কখনো মরে না, যুবক হয়ে যায়, অমর হয়ে যায়। এসব কি মজা করছেন আপনি? এমন পুকুর যদি থাকতো তাহলে মৃত্যু বলে কোনো ঘটনাই ঘটতো না। অদ্ভুত কথা বলছেন আপনি। আমরা তো ভেবেছিলাম আপনার স্টুডেন্ট সঞ্জয় আপনাকে সবকিছুই বলেছে, কিন্তু ও আপনাকে ঝিলের ব্যাপারে কিছু বলেনি দেখছি। সঞ্জয়? আপনারা সঞ্জয়কে চেনেন, জানেন? শুধু জানি না, ওর বাড়ি হয়ে আসছি আমরা, যেখানে আমরা জানতে পেরেছি যে ও সমস্ত পুরনো সামগ্রীর কার্বন ডেটিং ডক্টর বীরেনের কাছ থেকে করায়। তার মানে আপনি? দেখুন, সঞ্জয় একজন আর্কিওলজিস্ট, আর এসব তো ওর কাজেরই একটা অংশ। অংশের ব্যাপারে মনে পড়লো যে আপনার অংশের কফিটা শুধু শুধু ঠান্ডা হচ্ছে ডাক্তারবাবু। খেয়ে নিন, ঠান্ডা কফি খাওয়ার মধ্যে কোনো মজা নেই। আচ্ছা, এই কফির দ্বিতীয় কাপটা কার জন্য? এই বাড়িতে আর কেউ আছে নাকি? হ্যাঁ স্যার, এক্ষুনি তো। এই তুমি 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 যাও যাও, আমার একজন বন্ধু এসেছিল, এটা তারই। আপনার বন্ধুর নাম সঞ্জয় নয় তো? দেখুন বীরেনবাবু, আপনাকে দেখে তো বেশ সজ্জন ব্যক্তি বলেই মনে হচ্ছে। এখন এই সঞ্জয়ের জন্য আপনাকে জেলে গিয়ে ঘানি টানতে হবে, সেটা আমাদের কারুরই ভালো লাগবে না। আমি সত্যি এমনটা জানি না যে সঞ্জয় কোনো অন্যায় কাজের সাথে যুক্ত, কিন্তু এখন তো জানতে পেরে গেছেন, আর আপনার ভালো এতেই হবে আপনি যা যা জানেন সেটা যদি সত্যি সত্যি বলে দেন। দেখুন, সঞ্জয় কিছু পর্তুগালের এক্সপ্লোরার জিনিস পেয়েছিল, তাতে ল্যাটিন ভাষায় কিছু লেখা ছিল। তার মানেটা জানবার জন্য আমার কাছে এসেছিল।
তার মানে ওই লাশটা ওই পর্তুগাল এক্সপ্লোরারেরই হবে, আর তারই জিনিসপত্রের খোঁজে সঞ্জয় জঙ্গলে গিয়েছিল। কি লেখা ছিল ল্যাটিন ভাষায়? ওতে একটা গুহার নাম লেখা ছিল, সিনারি গুহা। সিনারি গুহা? আরে বাপরে, ওরে বাপরে বাপরে বাপ, গা হাত পা পুরো ব্যথা হয়ে গেল। এইখানটা এসে আমি নিজের বাহাদুরির পরিচয় তো দিয়ে দিলাম, কিন্তু এটাও বলে দিয়েছে এখানে আপনি কিচ্ছু পাবেন না। এবার চলুন এখান থেকে, চলুন চলুন। আরে দাঁড়াও 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 ফ্রেডি বাবু, বাহাদুরি যখন দেখালেই তখন আরেকটু দেখিয়ে দাও। স্যার, হ্যাঁ শ্রেয়া? এই দেখুন কি অদ্ভুত সব চিহ্ন। আরে এখানেও তো আছে। প্রত্যেক দেওয়ালেই রয়েছে এই চিহ্নগুলো। ওই পর্তুগালি এক্সপ্লোরার বানায়নি তো? এই চিহ্নগুলো আমাদের ওই ঝিল পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাচ্ছে, হয়তো ভেতরে গিয়ে দেখা যাক। দুটো লাশ। এটা তো সঞ্জয়। আর স্যার, আমার যা মনে হচ্ছে এটা অমরের লাশ হবে। এই দেখুন, হোটেলের ওয়েটার আমাদেরকে যেমনটা বলেছিল ওকে একদম তেমনটাই দেখতে। মনে হচ্ছে এরা দুজন ওই ঝিলের সন্ধানে এখানে এসেছিল জীবনটাকে অমর করতে, আর পরিবর্তে পেল মৃত্যু। কে হতে পারে লোকটা যে ঝিলের খোঁজ যারা করছে তাদের মেরে ফেলছে? নিশ্চয়ই এমন কোনো লোক ফ্রেডি বাবু যে চাইছে না ও ছাড়া এই ঝিলটার সন্ধান আর অন্য কোনো লোক পাক। স্যার, আমার মনে হচ্ছে এই কাজটা নিশ্চয়ই রণবীরই করেছে, কেননা যখন সঞ্জয় ঘুরছিল তখন রণবীরও এখানেই ছিল। স্যার, হ্যাঁ, এখানে জুতোর চিহ্নও আছে। এই দেখুন, বিভিন্ন বিভিন্ন জুতোর চিহ্ন। কমপক্ষে 5 জন লোকের তো হবেই। ঠিক বলছো তুমি। দুটো তো অমর আর সঞ্জয়ের, একটা রণবীরের, বাকি দুটো ছাপ। ব্যাপারটা পরিষ্কার, এই অপরাধে আরো 2 জন জড়িত রয়েছে, কিন্তু কারা? এই চিহ্নগুলো দেখে তো মনে হচ্ছে যে আমাদের ওই বিশেষ পুকুরের পথটা দেখাতে চাইছে। বুঝতে পারছি না কত বছর আগে বানানো হয়েছিল এই চিহ্নগুলো, ওই পুকুর খোঁজার জন্য। আর এই চিহ্নের মাঝখানেই সেই রহস্য লুকিয়ে আছে, যাতে এই কেসটা সমাধান হয়ে যাবে। আরে স্যার, এটা তো একটা দ্বীপ হয়ে গেল। আর ঠিক ওর মাঝখানে হলো এই পুকুর। কিন্তু স্যার, এই জায়গাটা কোথায় আর আমরা এখানে কি করে পৌঁছবো? এটার খোঁজ পাওয়া যাবে নিখিল, যদি আমরা এই চিহ্নগুলোর মানেটা ঠিক বুঝতে পারি। এগুলোকে আমরা অক্ষরে বদলাতে পারলে এর মানে ঠিক বুঝতে পারবো। স্যার, এই ধরনের চিহ্ন কিন্তু আমি ধাঁধার বইতে দেখেছি। এই ধাঁধাগুলোর সাথে হাইড্রোগ্লাইফের একটা অ্যালফাবেট বুকও আসে, তাই না? হ্যাঁ স্যার। অংশ, কুইক গিয়ে ওই বইটা নিয়ে এসো। ওকে স্যার। এই বইয়ে যে অক্ষরগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী তো এটা হচ্ছে এই ANDAVIA, আন্দাভিয়া। আন্দাভিয়া। শ্রেয়া, তুমি ইন্টারনেটে চেক করো যে আন্দাভিয়া নামে কোনো দ্বীপ আছে কিনা। স্যার, এই দেখুন, এই আন্দাভিয়া নামের দ্বীপটা ভারতের দক্ষিণ দিকে আছে, তার মানে ইন্ডিয়ান ওশনে। কিন্তু স্যার, এখানে লেখা আছে যে এই দ্বীপটা পুরো ফাঁকা, এখানে কেউ থাকে না। এই দ্বীপটার আবহাওয়া আর পরিবেশ মানুষ থাকার অযোগ্য প্রায়। এইবার বোঝা যাচ্ছে কেউ এই দ্বীপটার খোঁজ কেন পায়নি। এই কেসের অবসান এই আন্দাভিয়া দ্বীপেই হবে। ওইখানে দেখো, ওইখানে কিছু আছে। মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে ক্যাম্প ফায়ার করেছে। ওরাই হবে যারা পুকুরের উদ্দেশ্যে এখানে এসেছিল। এই ম্যাপ অনুযায়ী তো উত্তরের দিকে প্রায় 7 কিলোমিটার ভেতরে এই পুকুর। আমরা একটা কাজ করি, এখান থেকে সবাই আলাদা আলাদা হয়ে যাই। কেউ যদি কিছু দেখতে পাই সঙ্গে সঙ্গে একে অপরকে ইনফর্ম করবো, ঠিক আছে? ইয়েস স্যার। সচিন, এই দেখুন স্যার, গাছগুলোর মধ্যে কুড়ুলের চিহ্ন রয়েছে। যারা
পুকুরের খোঁজ করতে এদিকে গিয়েছিল না, ওরাই হয়তো লাগিয়েছে রাস্তা চেনার জন্য। ও মাই গড, কঙ্কাল। জানি না কত বছরের পুরনো এই কঙ্কাল। ধোঁয়া এখনো বেরোচ্ছে। খুব বেশিক্ষণ আগে আগুনটা জ্বালানো হয়নি। আরো একটা কঙ্কাল স্যার। স্যার, এই অমরত্বের নেশাতে না জানি কতজনের প্রাণ চলে গেছে। পুকুর কোনো প্রাণ নেয়নি সচিন, কোনো মানুষই করছে এটা, যার কোনো না কোনো সম্পর্ক রয়েছে ওই পুকুরের সঙ্গে। আর জানি না কত কঙ্কাল দেখতে হবে আমাদের। এটা তো ট্র্যাপ। কেউ আসছে। এ তো রণবীর। রণবীর, গুলি চলার আওয়াজ ওদিক থেকে এসেছে। ওনাদের কিছু হলো না তো? চলো। ভয় পাবেন না, আমি আপনার ওপর নয়, আমি একে গুলি চালিয়েছি যে আপনাদের মারতে চাইছিল। তুমি তো রণবীর না? রণবীর তো আমার দাদুর নাম ছিল। আমার নাম আকাশ। আকাশ, তোমাকে দেখতে একদম পুরো তোমার দাদুর মতো। হ্যাঁ, এই কথাটা আগে বহু লোক আমায় বলেছে। কিন্তু তুমি তোমার দাদুর মতো এই আজব পুকুরের সন্ধানে পড়লে কি করে? হ্যাঁ, 2 মাস আগে আমি তো এই দেশেও ছিলাম না, ইউএসএতে ল নিয়ে পড়াশোনা করছিলাম। আর তখনই হঠাৎ করে সঞ্জয়ের সঙ্গে আমার দেখা হয়। ও এই পুকুর এবং তার সাথে আমার পরিবারের লোকেদের ব্যাপারে অনেক কিছু জানতে চায়। আচ্ছা, তখন তুমি সঞ্জয়কে তোমার দাদুর ব্যাপারে বলো? হ্যাঁ, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এই পুকুরটা কোথায়। আর সঞ্জয়ের সঙ্গে কথা বলে আমারও কৌতূহল বেড়ে গেল। আর এই জন্য তুমি ইন্ডিয়াতে চলে আসো, যাতে সঞ্জয়ের উপরে নজর রাখতে পারো আর ওই পুকুরটা খুঁজে বের করতে পারো যার উদ্দেশ্যে তোমার দাদু এখানে এসেছিল। হ্যাঁ, এবং এর সাথে আমি যেন এটাও জানতে পারি যে আমার দাদু ওই পুকুর থেকে কেন ফিরতে পারলো না। আচ্ছা, এটা বলো তো, সঞ্জয়ের কি সত্যি মনে হতো যে ওই পুকুরে কোনো অদ্ভুত শক্তি আছে? না, কোনো জাদুই শক্তির পেছনে ছিল না স্যার। ও এক গুপ্তধনের সন্ধানে ছিল, যেটা ইংরেজদের সময় থেকেই নাকি ওখানে পড়ে রয়েছে। কোন গুপ্তধনের কথা বলছো তুমি? বহু বছর আগে স্পেন থেকে একটা ট্রেজার শিপ এখানে এসেছিল, আর এখানেই এসেছিল ওই একই পুকুরের খোঁজ করতে। আচ্ছা, ওই শিপের ক্যাপ্টেনের ডায়েরি সঞ্জয়ের বাড়ি থেকে পেয়েছিলাম না? হ্যাঁ, ও ডায়েরি দেখেই গুপ্তধনের ব্যাপারে জানতে পেরেছিল। আর কিছু মাস পরে ওই শিপটা সমুদ্রে ডুবে যায়, কিন্তু ওই শিপে যে গুপ্তধন ছিল সেইটাকে আর পাওয়া যায় না। মানে ওই শিপেরই কোনো লোক ওই শিপটা ডোবার আগে ওই গুপ্তধন এই দ্বীপের মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, আর সঞ্জয় ওই গুপ্তধনের সন্ধানেই ছিল, কোনো জাদুই জলের খোঁজে নয়। স্যার, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। গুলির আওয়াজ শুনে মনে হলো যে কোনো বিপদ নিশ্চয়ই হয়েছে। এখনো আমরা বিপদমুক্ত নই নিখিল। কিছু লোক আছে এখানে যারা গুপ্তধনের জন্য আমাদের যে কোনো সময় খুন করে ফেলতে পারে। স্যার, পুকুর তো পেয়ে গেছি, কিন্তু এটা তো শুকনো। লোকেদের অমরত্ব দেওয়া এই পুকুর এখন নিজেই শুকিয়ে গেছে। স্যার, সোনার মোহর? সোনার মোহর মানে গুপ্তধন আছে এখানে? স্যার, তার মানে ওরা সমস্ত গুপ্তধন নিয়ে ওই দিকে ওই রাস্তাটা দিয়ে পালিয়েছে। স্যার, এই রাস্তাটা তো টাপুর দিকেই বেরোচ্ছে স্যার। আমি ওই দিক থেকে এসেছিলাম, আর নৌকাটাও কিন্তু ওই দিকেই ছিল। দ্বীপের অন্যদিকে? হ্যাঁ, ওদের থামাতে হবে। আরে তাড়াতাড়ি এসো, এসো এসো তাড়াতাড়ি। ব্যাস 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 ব্যাস, গুপ্তধন এখানেই রেখে দাও, বাকি দায়িত্ব সিআইডি বুঝে নেবে।
তাহলে তুমি হলে এই খেলার খলনায়ক। হ্যাঁ, আমি মেরেছি অমরকে, সঞ্জয়কে আর অনিকেতকেও। কিন্তু তুমি সঞ্জয় আর অমরের প্ল্যানের ব্যাপারে জানতে কি করে পারলে? সেদিনকে যখন হোটেলের বারে ওরা কথা বলছিল, আমি ওদের দুজনের সব কথা শুনে ফেলেছিলাম। খুব তাড়াতাড়ি আমরা গুপ্তধনের কাছে পৌঁছে যাব, তারপর আমরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাব। ও, তাহলে ওদের পিছু নিয়ে তুমি জঙ্গল অবধি পৌঁছে গিয়েছিলে। হ্যাঁ, অমর আর সঞ্জয় ওখানে মাটি খুঁড়ছিল। আমি আমার লোকেদের নিয়ে ওখানে পৌঁছে গেলাম আর অমরকে ধরে খুব মারলাম। সঞ্জয় ভয় পেয়ে গেল আর এই ব্যাপারটার জন্য রাজি হয়ে গেল যে গুপ্তধনের সন্ধান করে ও আমাকে 90% দিয়ে দেবে। আর অনেকে তোমাকে এই অপরাধ করতে দেখেছিল, তো ওকেও তুমি খুন করে দাও। হ্যাঁ, ওর তো কপালই খারাপ ছিল, অকালে মরে গেল। আর যখন সঞ্জয় আমাকে ওই গুহাটা অবধি নিয়ে গেল, আমার কাজ শেষ হয়ে গেছিল। ওকে বাঁচিয়ে রাখাটা আমি আর প্রয়োজনীয় মনে করিনি। ভাগ্য তোমার সত্যিই খারাপ। যে গুপ্তধনের সন্ধানে তুমি এত বড় অপরাধ করলে, তার একটা টাকাও তুমি ভোগ করতে পারবে না। তোমার ফাঁসি হবে।